গুড মর্নিং। আজকে আমি তোমাদের শুরু করতে যাচ্ছি নতুন একটা চ্যাপ্টার, লম্ব বৃত্তাকার চোঙ। তো লম্ব বৃত্তাকার চোঙ তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, জিনিসটা সম্বন্ধে পরিচিতও বটো। কিন্তু আজকে আমরা তার মাপ, তার তল সংখ্যা, তার ভূমিতল কটা, তল কটা আছে, এই পুরো জিনিসটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা করে নিতে চাই। দেখো, একটা লম্ব বৃত্তাকার চোঙ বলতে আমি এখানে বলছি এইটা এইটা একটা লম্ব বৃত্তাকার চোঙ। তো এর কটা তল আছে আমরা দেখতেই পাচ্ছি। এইটা একটা তল এবং এটাকে বলা হয় সমতল। এই দিকটা একটা তল, এটাও কিন্তু সমতল। আর এই যে পাশের তলটা, এটা হচ্ছে একটা বক্র তল। তাহলে কটা তল হলো? একটা বক্রতল আর দুটো সমতল। তো সমতল দুটোর মধ্যে এটাকে বলা হয় ভূমিতল আর এটাকে বলা হয় উপরিতল। তাহলে মোট তিনটে তল রয়েছে একটা লম্ব বৃত্তাকার চোঙের। দেখো, এইবার আমরা দেখব এই তলগুলোর ক্ষেত্রফল কত আর পুরো চোঙটার আয়তন কত। তো আয়তন আর ক্ষেত্রফলের মধ্যে কিন্তু কোনো সময় গুলিয়ে ফেলা যায় না। তো তল বলতে এই জায়গাটা আর এই পাশটা নিয়ে হচ্ছে, এগুলো হচ্ছে তিনটে তল। আর ভিতরে কতটা জায়গা আছে, মানে এটাতে যদি আমরা জল ভরে রাখি তো কতটা জল থাকবে, এটাতে যদি রং ভরা থাকে তো কত পরিমাণ রং আছে, তো ভিতরে কতটা জায়গা আছে সেটা হচ্ছে তার আয়তন। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখে নেব এর আয়তন বা তলের পরিমাপ কিভাবে করতে পারবো। দেখো, একটা চোঙ, এর তিনটে তল বললাম। তো এইটা হচ্ছে পার্শ্বতল, নামগুলো দেখো, পার্শ্বতল বা বক্রতল বলা হয় এটাকে। তাহলে কোনো সময় বক্রতল লেখা থাকতে পারে, কোনো সময় পার্শ্বতল লেখা থাকতে পারে। এইটাকে বলা হয় উপরিতল, এইটাকে বলা হয় ভূমিতল। তো তিনটে তল, দুটো সমতল, ভূমিতল আর উপরিতলটা হচ্ছে সমতল, আর বক্রতল বা পার্শ্বতল একটা, মোট হচ্ছে তিনটে তল। এখন আমরা দেখব তলগুলোর ক্ষেত্রফল। দেখো, আমরা এটা নিশ্চয়ই এখানে লম্বা মতন লাগলেও আমরা এটা দেখতে পাচ্ছি যে ভূমিতলটা হচ্ছে একটা পরিষ্কার বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা এর আগেও করেছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটাই নিশ্চয়ই ভূমিতলের ক্ষেত্রফল হবে। তাহলে 1 নম্বর, ভূমিতলের ক্ষেত্রফল হবে, এই সূত্রগুলো আমাদের করে রাখতে হবে। ভূমিতলের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফল, তো এটা আমরা আগে থেকেই জানি। আর বর্গ হবে সবসময়, ক্ষেত্রফল সবসময় বর্গ হবে। ঠিক আছে, ভূমিতলের ক্ষেত্রফল উপরিতলের ক্ষেত্রফল নিশ্চয়ই একই হবে, তাহলে ভূমিতল আর উপরিতল সমান, দুটোই হচ্ছে পাই আর স্কয়ার। আর পার্শ্বতল, পার্শ্বতল বা বক্রতল, নোট করে রাখবে এগুলো। বক্রতলের ক্ষেত্রফল হবে কত হবে? দেখো, পার্শ্বতলটা আমরা যদি একটা ছবিকে মাঝখানে কেটে নিই, দিয়ে যদি এটা খুলে দিই, তাহলে পার্শ্বতলটা কিন্তু এইরকম একটা আয়তকার বস্তু হয়ে যাবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কোনটা হচ্ছে? এই পরিধিটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য। তো পরিধি কি? বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। আর এইটাকে বলা হচ্ছে, এটার বলা হচ্ছে উচ্চতা। তাহলে এর ব্যাসার্ধ যদি r হয় আর উচ্চতা যদি h হয়, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r ইনটু h। তার মানে 2 পাই r h বর্গ একক হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। হলো 3 নম্বর, সমগ্রতল বলা হয়। সমগ্রতল মানে বুঝতেই পারছো, তিনটে তল মিলিয়ে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে, এগুলো নতুন করে কিছু বলার নেই। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এই তিনটে তলের মোট ক্ষেত্রফল, মানে হচ্ছে পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, মানে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, মানে 2 পাই আর ইনটু আর প্লাস এইচ বর্গ একক। হলো, আর একটা সূত্র আমাদের দরকার, সেটা হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে আয়তন। আয়তন মানে ভিতরে কতটা জায়গা আছে, সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা। ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা, এটা কিন্তু ঘন একক।
তাহলে মনে থাকবে আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা। ভূমির ক্ষেত্রফল আমরা বুঝতেই পারছি এটা বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা লিখেছি এখানে পাই আর স্কয়ার ইনটু এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ হচ্ছে একটা চৌঙের আয়তন বা ঘনফল, দুটো করে নামই কিন্তু আমাদের দরকার পড়তে পারে। তো এখন আমরা দেখব প্রশ্নমালাতে কি অঙ্ক আছে। দেখো কোষে দেখি 8, তোমরা সবাই নিজে নিজের বই নাও, কোষে দেখি 8-এ চলে এসো। প্রশ্ন 1 বলেছে পাশের ছবিটাতে ঘনবস্তুতে কটা তল আছে। প্রশ্নের উত্তর নিশ্চয়ই ইতিমধ্যে পেয়ে গেছো। ছবির ঘনবস্তুটিতে কটা বক্রতল কটা সমতল আছে তাও নিশ্চয়ই ইতিমধ্যে শুনে নিয়েছো। তাহলে আমি আর এগুলো বলছি না কিছু। 2 নম্বর দেখো আমাদের বাড়ির 5টা ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চৌং। তো তোমার বাড়ির আশেপাশে যেমন ধরো এটা একটা রঙের কৌটো, তো এটা একটা লম্ববৃত্তাকার চৌং। ঘরের পাইপ দেখেছো, পাইপ একটা লম্ববৃত্তাকার চৌং। যদি তোমার ঘরে জানলার রড লাগানো থাকে, রডগুলো একটা লম্ববৃত্তাকার চৌং। তবে এদের মধ্যে একটা তফাৎ আছে, যেমন এটা হচ্ছে একটা ফাঁপা চৌং, পাইপ একটা ফাঁপা চৌং। তারপরে তোমার রড যেটা বললাম জানলার রড যদি লাগানো থাকে, তো রড হচ্ছে একটা নিরেট চৌং। তো এইরকম 5টা বস্তুর নাম তুমি নিশ্চয়ই নিজে নিজেই করে নিতে পারবে। তারপরে দেখো 3 নম্বরের অঙ্কটা কি বলেছে, পড়ে নাও অঙ্কটা আগে। বলেছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে একটা ড্রাম যা আয়তঘনাকার, তার দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে 2816 বর্গমিটার চাদর লাগে। তাহলে ড্রামটার উচ্চতা কত? দেখো চাদর, চাদর বলতে পাত, ড্রাম তৈরি করছে ঢাকনা সমেত, তাহলে এই সব নিয়ে আমাদের বুঝে ফেলতে হবে ঢাকনা সহ একটা আয়ত লম্ববৃত্তাকার ড্রাম তৈরি করছে, তার মানে এই পাশটা তৈরি করতে হবে, এই পাশটা তৈরি করতে হবে, এই পাশটা তৈরি করতে হবে। তার মানে কি হচ্ছে, এটা সমগ্র তল তৈরি করছি, তাই না, চাদর দিয়ে মানে সিট দিয়ে। তার মানে এটা কিন্তু আয়তন নয়, এটা হচ্ছে ক্ষেত্রফল, কারণ সাইডগুলো তৈরি করছে। আয়তন হবে এর ভিতরে কতটা জায়গা আছে, তো এখানে ভিতরের জায়গাটার কথা কিছু বলেনি, তো পাতলা পাত দিয়ে তৈরি করছে। তো তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা এখানে ব্যবহার করব। তো দেখো তাহলে প্রথমে আমরা কি করব, অঙ্কটা আমরা পড়ে নিয়েছি, এবার আমরা অঙ্কতে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নেব। তাহলে ড্রামের ব্যাস বলে দিয়েছে 28 সেন্টিমিটার। তো যখনই ব্যাস দেওয়া থাকবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখনই ব্যাস দেওয়া থাকবে আমরা কিন্তু ব্যাসার্ধ বের করে নেব। ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ, 28 কে 2 দিয়ে ভাগ করে আমরা ব্যাসার্ধটা বের করে নিলাম, ঠিক আছে। আর কি দেওয়া আছে, সমগ্র তল যা দেওয়া আছে সেগুলো আগে তুলে নেবে খাতায়। সমগ্র তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, এটা আমরা বুঝে নিলাম কিন্তু যে এটা সমগ্র তলের ক্ষেত্রফল, কারণ ঢাকনা সহ একটা ড্রাম তৈরি করতে গেলে যে পাত লাগবে সেটা অবশ্যই সমগ্র তল হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, দেখে নাও 2816 বর্গ সেমি। প্রশ্ন হচ্ছে উচ্চতা কত। যদি আমরা ধরে নিই উচ্চতাটা হবে h সেন্টিমিটার, তাহলে শর্তটা হয়ে যাবে কি হবে বলতো, আমরা তো সূত্র জানি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি, তাহলে শর্তটা আমরা ওই সূত্রটা দিয়ে লিখব, পাই আর স্কয়ার h 2 পাই r ইনটু r প্লাস h সমান হচ্ছে 2816। এই হচ্ছে শর্ত, এটা সমগ্র তলের ক্ষেত্রফল, এটাও সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দুটো সমগ্র তলের ক্ষেত্রফল নিশ্চয়ই সমান হবে। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ মানে তো r, তাহলে r এর মানটা বসিয়ে দেব। তাহলে 2 * 22/7 * r মানে 14 * 14 প্লাস h, h এর মানটাই আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা 7 আর 14 তে কাটতে পারছি 2, ঠিক আছে। এই যে তিনটে, এই তিনটে এখানে না গুণ করে এই তিনটেকে আমরা সরাসরি ওদিকে পাঠিয়ে দেবে, তাহলেই কিন্তু আমাদের সুবিধাটা পাবো। তো এই পরিমিতির অঙ্ক করতে এসে এই সুবিধাগুলো যে নিতে পারবে সেই কিন্তু চট করে এগিয়ে যেতে পারবে।
এই যে 2 2 আর 22 মানে 2 22 আর 2 গুণ না করে আমরা সব কটাকে ওদিকে পাঠিয়ে দিলাম। তারপর কি করব, এখানে একটা একটা করে কেটে নেব। যেমন 2 দিয়ে এখানে যদি কেটে নিই তাহলে 2 একে 2 4 2 8 আর 16 আছে একসাথে দুটোকে নিলাম, তাহলে একটা শূন্য দিলাম দিয়ে 8 পেলাম। আবার একবার 2 দিয়ে কাটছি, 7 2 14 একটা শূন্য রয়েছে, 4 2 8। এবার দেখো এটা হয় 11 দিয়ে যাবে না হয় 2 দিয়ে যাচ্ছে, তো 11 দিয়ে যদি কাটে এটা 2, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 6 11 66, 4 11 44, তারপরে 32। তাহলে পেলাম আমরা কত, 14 প্লাস এইচ এর মান হচ্ছে 32 হলো। এখন আমাদের কার মান বার করতে হবে, এইচ এর মান বার করতে হবে। তাহলে এইচ সমান কত হবে, অতএব এইচ সমান হবে 32 মাইনাস 14 হলো। তাহলে 4 আর কয়ে 12, 8 আর 2 আর 1 18। এরপর এখানে কোনো ইউনিট লেখা হয় না কারণ এটা সমীকরণ, সমীকরণ থেকে আমরা সমাধান করে এইচ এর মানটা পেলাম। এরপর আমরা উত্তরটা লিখব, অতএব চোঙের উচ্চতা, ড্রাম ছিল এটা, ড্রামই লিখবে, চোঙ লিখলেও ভুল হবে না, তাহলে ড্রামের উচ্চতা হবে 18 সেমি। ক্লিয়ার? তারপরে দেখো 4 অঙ্কটাকে পড়ে নেবে। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসে 2.5 মিটার লম্বা একক, লক্ষ্য রাখবে কিন্তু পরিমিতিতে সবসময় এটা একটা বিশেষ ব্যাপার, এককটা কিন্তু ঠিক লক্ষ্য রাখতে হয়। দেখো এক জায়গায় ডেসিমিটার, এক জায়গায় মিটার, অতএব ভালো করে চোখ রাখতে হবে এককের প্রতি। দুটি ফিলাই, দেখো দুটো না তিনটে না চারটে এই সংখ্যাটা সবসময় চোখ এড়িয়ে যায়, অতএব এটার উপরেও লক্ষ্য রাখতে হবে। দুটো লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার। তো একটা দেখো ঘন ডেসিমিটার এমনিতেই বলে দিয়েছে, যদি নাও বলে দিত শুধু যদি বলতো যে কত মশলা লাগবে তাহলে আমাদের বুঝে ফেলতে হতো এটা আয়তন বলেছে, কারণ পিলার ঢালছে মানে পিলারের পুরো ভিতরটা মশলা দিয়ে তৈরি করতে হবে, অতএব এটা হবে তার আয়তন। তাহলে যাই হোক আমরা প্রথমে কি করব, তথ্যগুলোকে খাতায় লিখব। যেমন এখানে 5.6 ডেসিমিটার ব্যাস, তাহলে আমরা কি লিখব, পিলারের ব্যাস 5.6 ডেসিমি। সঙ্গে সঙ্গে বলেছি ব্যাস দেওয়া থাকলেই আমরা ব্যাসার্ধ করব, কারণ ব্যাসার্ধ দিয়েই আমাদের সূত্রগুলো লেখা থাকে। তাহলে 2 দিয়ে ভাগ, দরকার হলে পাশে 2 দিয়ে ভাগ করে দেখে নেবে যে 5.6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, তারপরে আস্তে আস্তে শিখে যাবে ঠিক। তো ব্যাস হলো, ব্যাসার্ধ হলো। এরপর লম্বা, লম্বা বলতে পিলারের উচ্চতা। তাহলে এখানে পিলারের উচ্চতা বলে দিয়েছে দেখো 2.5 মিটার। তো এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা মিটার, তার মানে মিটারকে যদি ডেসিমিটার করে নেওয়া হয় তাহলে 10 দিয়ে গুণ করতে হয়, আর 10 দিয়ে গুণ করা মানে তোমরা জানো দশমিকটাকে এক ঘর, কারণ 10 এর একটা শূন্য, তাহলে এক ঘর সরিয়ে দিলেই হবে। ঠিক আছে? তো আমরা কি পেলাম, তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই জিনিস কিন্তু আননোন, একটা আর একটা এইচ, এই দুটো যদি জেনে যাই তাহলে এর সম্বন্ধে যা কিছু প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তাহলে যেহেতু এখানে ব্যাসার্ধ আর উচ্চতা পেয়ে গেছি, আমাদের ভূমির ক্ষেত্রফল জিজ্ঞেস করতে পারে, যাই জিজ্ঞেস করুক না কেন এই চারটের মধ্যে সব প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো। তো এখানে কত ঘন ডেসিমিটার মানে আয়তন চেয়েছে, তাহলে এখানে আয়তন হচ্ছে, এটা একটি পিলারের, কিন্তু একটি পিলারের আয়তন হবে, আয়তন দেখো পাই আর স্কয়ার এইচ, সূত্রটা আগে লিখবে তাহলে সেটাই সুবিধা, তারপরে মানগুলো বসিয়ে দেবে। আর স্কয়ার মানে আর এর মানটা দুবার লিখবে, 2.8 ইনটু 2.8 ইনটু এইচ মানে হচ্ছে 25 হলো। এরপর দশমিকটাকে একটু তুলে নিতে পারো, সেটা তোমার সুবিধার জন্য। দশমিকটা উঠে গেলে একটার পর দশমিক ছিল পরে 10 হলো, 7 দিয়ে এটা কেটে 4 হলো, 25 দিয়ে একটা 10 কে কাটলে 5 5 এ 25 আর 5 2 10, 5 দিয়ে কাটলাম, 2 দিয়ে এটা কেটে হলো 11। ঠিক আছে? আর আমরা 10টাকে কাটলাম, 5 রয়েছে, তাহলে 10টাকেও কেটে দিচ্ছি, 5 2 এ 10 আর 2 2 হচ্ছে 4। তাহলে পড়ে থাকছে দেখো 11 2 আর এই 28টা, দশমিকটা কিন্তু নেই, তাহলে আমরা গুণ করতে হবে 28 কে 22 দিয়ে গুণ, 56 56
6 1 6, তার মানে 616 ঘন ডেসিমি হলো। এটা কিন্তু একটা পিলারের, অতএব দুটি পিলারের মশলা লাগবে, কত লাগবে? 616 গুণিত 2, তার মানে 1232 ঘন ডেসিমি। একক অবশ্যই লিখতে হবে কিন্তু। হলো। দেখো এই অঙ্কটাতেই তারপরে আরেকটা অংশ রয়েছে, অংশটা আরেকবার দেখো, এই অঙ্কটাতেই তারপরে আরেকটা অংশ রয়েছে, আরেকবার অঙ্কটা পড়ে নাও, পরের অংশটা পড়ে নাও আরেকবার। বলেছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ পড়বে? তো প্লাস্টার করছি, তো প্লাস্টার কোথায় করতে হবে? নিশ্চয়ই তলগুলো মানে গাগুলোতে প্লাস্টার করতে হবে। তো সেখানেও দেখো উপরিতল বা নিচের তলটা নেই, কারণ উপরিতল প্লাস্টার করতে হয় না, কারণ সেটা ছাদের সঙ্গে লেগে থাকবে। ভূমিতল প্লাস্টার করতে হবে না, কারণ সেটা মাটির মধ্যে থাকবে। অতএব শুধুমাত্র পার্শ্ব তলটাই আমাদের প্লাস্টার করতে হবে পিলারে। তাহলে পিলারের প্লাস্টার করতে হচ্ছে শুধুমাত্র এই পাশের দিকটা। তো এই পাশের দিকটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, মানে পার্শ্ব তলের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা লিখব পিলারের পার্শ্ব তলের ক্ষেত্রফল কত? সূত্রটা 2 পাই আর এইচ, মানগুলো বসিয়ে নেব। 2 × 22/7 × r, r মানে 2.8 ইন্টু গণিত উচ্চতা h, h মানে হচ্ছে 25। দশমিকটাকে যদি আমরা আগের মতো তুলে নিই তাহলে পাচ্ছি দেখো 7 4 28 4, 25 5 5 25, 5 2 10, 2 2 কেটে গেল। তাহলে থাকছে দেখো 4 5 20 আর 22 দুগুণে 44, 440 ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে দুটো পিলার আছে, তাহলে দুটো পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, দুটো পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল, দুটো পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল 440 গুণিত 2 সমান হচ্ছে 880। সরি, ক্ষেত্রফল এগুলো বর্গ হবে, তাহলে বর্গ ডেসিমি। ঠিক আছে, অঙ্কটা আরেকবার পড়ে নেবে। দেখো এখানে দেওয়া আছে 1 প্রতি বর্গ মিটার, আবার ভুল করবে না কিন্তু, বারবার বলেছি পরিমিতির অঙ্কতে ইউনিট নিয়ে কিন্তু চরম একটা মানে কম বেশি করে দিয়ে দেয়। তো এখানে বর্গ মিটারের খরচ, তাহলে যেহেতু বর্গ মিটারের খরচ, তাহলে 880 বর্গ ডেসিমিটার পেয়েছি আমরা, এইটাকে আমরা বর্গ মিটার করে নেব। তাহলে বর্গ মিটার করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 108.80 বর্গ মিটার হলো। অতএব মোট খরচ হবে, তাহলে মোট খরচ হবে 8.80 গণিত 125। তো গুণটা করে নেবে। তো 125 কে আমরা যদি 8.80 মানে 8.8 দিয়ে যদি গুণ করি তাহলে 8000000, ঠিক আছে, তার মানে 1100 দশমিকের পর একটা শূন্য, তাহলে দশমিকের পর বাদ গেল, তাহলে 1100 টাকা, এটাই হবে মোট খরচ। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে দেখো 5এরটা, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করতে বলেছে। তাহলে আমাদের এখানে বুঝতেই পাচ্ছি পুরো গ্যাস সিলিন্ডারটার ওজন বলে দিয়েছে, 1 ঘন ডেসিমিটারের ওজনটা আমাদের বের করতে হবে। তার নিশ্চয়ই এটা আয়তনের ব্যাপার রয়েছে। তাহলে আমরা প্রথমে দেখব যে সিলিন্ডারটার আয়তন কত, কারণ আমাদের যেহেতু বলেছি ব্যাসার্ধ আর উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে যা খুশি আমরা বের করতে পারি। তাহলে এখানে ব্যাসার্ধ আর উচ্চতা তো দেওয়া রয়েছে, তাহলে আমাদের আর কোনো চিন্তার ব্যাপার নাই, যাই বার করতে বলুক তাই আমরা বের করতে পারবো। তাহলে কি করব প্রথমে?
দেওয়া তথ্যগুলোকে প্রথমে খাতায় লিখতে হয়। তাহলে এখানে দেওয়া তথ্য দেখো, অন্তঃব্যাস, তাহলে গ্যাস সিলিন্ডারের ব্যাস বলে দিয়েছে গ্যাস সিলিন্ডারের ব্যাস হচ্ছে 2.8 ডেসিমিটার। বলেছিলাম একক লক্ষ্য রাখবে সবসময়। আর কি বলেছি, ব্যাস দেওয়া থাকলেই সঙ্গে সঙ্গে আমরা ব্যাসার্ধ করে নেব। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1.4 ডেসিমিটার। আবার পড়ো লম্বা। লম্বা বলতে এখানে গ্যাস সিলিন্ডারের উচ্চতা, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। তাহলে উচ্চতা হচ্ছে কত বলেছে, 7.5 ডেসিমিটার। সবই ডেসিমিটার আছে। আর গ্যাস সিলিন্ডারের ওজনটা আমাদের বলে দেওয়া আছে, আমরা আয়তনটা বের করব এখানে বললাম। তাহলে আয়তন হচ্ছে, সূত্রটা লিখবে পাই আর স্কয়ার এইচ। তাহলে আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি। পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আমরা দুবার লিখবো 1.4 1.4, আর এইচ এইচ মানে হচ্ছে 7.5। আমরা দশমিকগুলোকে সব তুলে নিচ্ছি। তাহলে এটার জন্য একটা 10, এটার জন্য একটা 10, আর এটার জন্য আরেকটা 10। 7 দিয়ে কাটলো, 7 2 14 হলো। 75 3 দিয়ে 25 দিয়ে কাটলাম না, 5 দিয়ে কাটলাম, 5 15 75, 5 2 10, 2 2 কেটে গেল, 5 3 15, 5 2 10, 2 11 কেটে গেল, 7 দিয়ে কাটলো 14, 2 দিয়ে কাটছি 5। তাহলে থাকছে দেখো 11 গণিত 3 7 21/5। আমরা পুরো ঘন ডেসিমি। তো পুরো গুণটা নাই করতে পারি, কারণ এটা তো आंसर চাইনি। তাহলে आंसर যদি এটা না চেয়ে থাকে তাহলে পুরো গুণটা এখনই করার দরকার নেই, পরে শেষে করে নেব। তো তাতে আমাদের দুদিক থেকে সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে গুণটা আর করতেই হয় না, আর গুণটা করে নেওয়ার পর ভাগ করতে গিয়ে আবার একটা সমস্যা হয়। তাহলে গুণ ভাগ দুটোকে একসাথে বাদ দেওয়া যায় যদি আমরা এখানে গুণটা না করি। তো সেই জন্য গুণটা না করি আমরা সব থেকে বেশি সুবিধাটা পাবো। তাহলে এটা হলো কি, পুরো চোঙটা মানে গ্যাস সিলিন্ডারটার আয়তন। এবার পুরো গ্যাস সিলিন্ডারের ওজনটাও দেওয়া আছে। কত দেওয়া আছে, পুরো গ্যাস সিলিন্ডারের ওজন দেওয়া আছে 15.015 কিগ্রা। এইটাকে আমরা গ্রামে করে নেব। তাহলে পাচ্ছি 15.015 গ্রাম হলো। এবার দেখো এটা যেহেতু পুরো সিলিন্ডারটার আয়তন, তাহলে 11 × 21/5 ঘন ডেসিমি। গ্যাসের ওজন হচ্ছে, ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হবে 15 দশমিক তো তুলে নিয়েছি। এইটাকে আমরা নিচে গিয়ে নামাবো, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা যদি নিচে নামে তাহলে আমরা জানি উপরের অংশটাই নিচে নামবে, তার মানে 11 আর 21টা নিচে নামবে, তার নিচে 5 নামছে, তার মানে 5টা আবার উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করে দেখো, 11 দিয়ে কাটবে নিশ্চয়ই এটা। তাহলে 11 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 11 একে 11, 3 11 33, 7 70 হলো, 6 11 66, 5 11 55। 3 দিয়ে কাটবে আবার, 3 7 21, তাহলে এটা 7, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 5 15। 7 দিয়ে কাটবে নিশ্চয়ই, 7 6 42 আর 5 7 35। তাহলে থাকলো কত, 65 × 5। তাহলে গুণটা করে নেবে। তাহলে গুণটা করলে আমরা পাচ্ছি 5 5 25 5 আর 5 6 30 31 32, 325 গ্রাম। উত্তরটা আরেকবার লিখে দেবে। অতএব 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 325 গ্রাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো। আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব। ততক্ষণের জন্য বাই বাই।